ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের অর্থাৎ এই বছরের যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ওকে, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেলটি প্রেস করে রাখো। আজকে করাবো 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুল কী আছে? ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করাবো। একের দাগের এগুলো এবং একের মানে প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা কমপ্লিট করাবো। ওকে, আমি আগেই বলেছি বড় প্রশ্নগুলো কিন্তু তোমরা একটা কমন বড় প্রশ্ন, সব বড় প্রশ্ন মুখস্থ করার প্রয়োজন নেই। কমন বড় প্রশ্ন যেগুলো পড়বেই, এইরকম কিছু বড় প্রশ্ন যখন এই শর্ট টাইপ কোশ্চেনের অ্যান্সার দিয়ে কমপ্লিট হয়ে যাবে তারপরে দেব। ওকে, তো এখন আমরা শর্ট টাইপ প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। তো 6 নম্বর স্কুল কি বলছি? ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এইটা কিন্তু কমপ্লিট করছি। একের দাগের কি দিচ্ছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। ওকে, একের দাগ কি আছে? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এটা কি হবে? সোরস লুই, অপশান সি। ওকে, এরপরটা চলে আসো। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসেবে বিজিত করেছেন, এটা বি, ভলতিয়ার। এবার দেখো তিনেরটা, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন, এটা হবে অপশান এ, অ্যাডাম স্মিথ। চারেরটা দেখো, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লিয়ারেজি নামক আইনটি বিধিবদ্ধ করা হয়, এটা হবে অপশান সি, 1791 খ্রিস্টাব্দে। এরপর চলে আসো পাঁচেরটা, সোরস লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের, অপশান সি, 21শে জানুয়ারি। ছয়েরটা, নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন, এটা কিন্তু বারবার এই প্রশ্নটা আসছে, কার্সিকা দ্বীপে, অপশান ডি, কার্সিকা দ্বীপে, বারবার কিন্তু এই প্রশ্নটা আসছে, তার মানে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অপশান 7, নেপোলিয়ন কোন যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরিচিত হন? এটা হবে অপশান বি, নীল নদের যুদ্ধে, অপশান বি হচ্ছে কি নীল নদের যুদ্ধে। আটেরটা, কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে ওঠে, কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে ওঠে, অপশান সি, 16টি জার্মান রাষ্ট্র নিয়ে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এবারে 9, পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল, অপশান বি, রুশ বাহিনী। এবারে 10এরটা কি দিচ্ছে? নেপোলিয়ান পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটায়, এটা হবে অপশান সি, 1806 খ্রিস্টাব্দে। ওকে, আমি কিন্তু বারবার বলছি আমরা কিন্তু যখনই প্রশ্ন আলোচনা করছি এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, বারবার কোন প্রশ্নটা আসছে আমরা কিন্তু বলে দিচ্ছি। এবার চলে আসো, নিম্নলিখিত স্থানগুলি মানচিত্রে দেখাও। দেখো মানচিত্রে, এটা এখন আমাদের মানচিত্র রেডি করা হয়নি, এটা স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে? আমি এটা কিন্তু আমাদের এই ভিডিও হয়ে যাওয়ার পর যে কটা মানচিত্র আছে, মানে মানচিত্র যে কটা বাকি আছে, এতক্ষণ মানে 5 নম্বর স্কুল পর্যন্ত কিন্তু কোনো মানচিত্র ছিল না, 6 নম্বর স্কুলে প্রথম মানচিত্র এসছে। যে কটা মানচিত্র দেবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, সমস্ত মানচিত্রগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করে দেবো, কোনো চিন্তা নেই, আমি একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ মানচিত্র আলোচনা করে দেবো। ওকে, তো এবার চলে আসে 3 দাগের, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে? আসামের, আচ্ছা, অসাম্য সূত্রপাত, এটা কি হবে? রুশো। অসাম্য সূত্র কি হবে? অপশান বি, রুশো। তাহলে এটা কি হবে? অপশান বি, রুশো হচ্ছে। এরপর কি হচ্ছে? সন্ত্রাসের শাসন, এটা হবে অপশান সি, রোবস্পিয়ার। এটা হবে অপশান সি, রোবস্পিয়ার। আবেশ হিসাবে ডাইরেক্টর, অপশান এ। তিনটা হবে অপশান এ, ডাইরেক্টর। ওকে, এবার চলে আসো, লেতর দা ক্যাশে কি? লেতর দা ক্যাশে আগের স্কুল, তার আগের স্কুল, প্রতিটা স্কুলেই পাচ্ছি লেতর দা ক্যাশে। আবার বলছি লেতর দা ক্যাশে যতবার স্কুলে পাবো আমরা প্রতিবার কিন্তু অ্যান্সার আলোচনা করে দেবো। ওকে, তো লেতর দা ক্যাশে কি? দেখো, লেতর দা ক্যাশে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। তাহলে লেতর দা ক্যাশ হচ্ছে কি? বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্নটা দেখো, পরে দেখো, টেনিস কোর্টের শপথ কি? টেনিস কোর্টের শপথ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে টেনিস কোর্ট শপথ। এটা কিন্তু পরীক্ষায় আসবে, প্রতিটা স্কুলে টেনিস কোর্ট শপথ পাবেই, এইখানে পাবে, ফাইনালে পাবে টেনিস কোর্ট শপথ। আমি কিন্তু বারবার বলছি টেনিস কোর্ট শপথ হয় 2 নম্বরে আসবে, নয় 3 নম্বরে আসবে, নয় 4 নম্বরে আসবে,
ঠিক আছে, মেনলি 3 নম্বর পড়ে না, 2 নম্বর 4 নম্বর পড়ে, আর 8 নম্বর পড়ে। তো আমি চাচ্ছি 2 নম্বরেও অথবা 4 নম্বর অথবা 8 নম্বর টেনিস কোর্ট কিন্তু আসবেই আসবে। ওকে, তো এটা 2 নম্বর দিচ্ছে, তাই 2 নম্বরে আমি অ্যান্সারটা করে দিচ্ছি। 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্পদের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনের তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তা তালাবদ্ধ। ক্ষুব্ধ সদস্যরা তখন মিরাবু ও আবে সিএসের নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন একসাথে কাজ করে যাবে। এটি কি বলবো আমরা, টেনিস কোর্ট শপথ বলবো। অর্থাৎ কি, একটা টেনিস খেলার মাঠে প্রত্যেকে সমবেত হয়েছে এবং সেখানে শপথ গ্রহণ করছে। কার নেতৃত্বে? মিরাবো ও আবে সিএসের নেতৃত্বে। এই যে সমবেত হয়ে একটা নতুন সংবিধান যতক্ষণ তৈরি করা হচ্ছে ততক্ষণ তারা একসঙ্গে দৃঢ়ভাবে কাজ করে যাবে। এই জিনিসটাকেই আমরা টেনিস কোর্ট শপথ বলবো। ওকে, এবার চলে আসি আমরা পরের প্রশ্ন। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল দুটি শর্ত উল্লেখ করো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখে নিই আমরা। 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা একটি ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করে। এটি মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র নামে পরিচিত। এতে কী বলা হয়েছিল? স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সকলেই সমান। হ্যাঁ, একদম গুরুত্বপূর্ণ। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর এটা বলেছিল আইনের চোখে সকলেই সমান, সেটা ধনী হোক, সেটা গরিব হোক, সেটা মধ্যবিত্ত হোক, সেটা উচ্চতর হোক, সেটা নিম্নতর হোক, প্রত্যেকের কাছে কিন্তু আইন সমান। এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 9-এর কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে এই জিনিসটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন। কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? এটা দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। ফরাসি সম্রাট কেন বলা হয়? দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ান ফ্রান্সে বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে একটি আইন সংহিতা প্রণয়ন করেন। তাই নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। ওকে, তাহলে ফরাসি সম্রাট নেপোলিয়ান ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে, মানে যোগ করে, সমস্ত আইনগুলোকে যোগ করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে নতুন আইন প্রণয়ন করেন। তাই নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে। 2 নম্বরে বলে ছোট্ট করে লিখে দিয়েছি, 4 নম্বর হলে বড় করে লিখে দিতাম। ওকে, যখন 4 নম্বর 8 নম্বরের প্রশ্ন আলোচনা করব তখন যদি এই প্রশ্ন আসে আমি সুন্দর করে গুছিয়ে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার চলে আসছি 5টা। লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় কেন? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এটা হবে কি, রাশিয়া অভিযানের ব্যর্থতার ফলে নেপোলিয়নের শত্রু অর্থাৎ প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড প্রভৃতি মোট 13টি দেশ জোটবদ্ধ হয়ে 1813 খ্রিস্টাব্দে তাঁর বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়। তাহলে রাশিয়া অভিযানের ব্যর্থতার ফলে নেপোলিয়নের যে সমস্ত শত্রু দেশ ছিল, কারা ছিল? রাশিয়া ছিল, প্রাশিয়া ছিল, অস্ট্রিয়া ছিল, সুইডেন ছিল, ইংল্যান্ড ছিল, আরও অনেক দেশ ছিল। মোট এইরকম 13খানা দেশ যারা জোটবদ্ধ হয়ে, মানে একসঙ্গে হয়ে 1813 খ্রিস্টাব্দে তাঁর বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নেয়। আর এই যুদ্ধকে আমরা কি বলবো? জাতিসংঘের যুদ্ধ বলবো। ওকে, তাহলে আমাদের 1-এর দাগের এবং 1 নম্বরের প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2 এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে এরকম আরও পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সমস্ত বিষয়ের ইতিহাস যাচ্ছে, বাংলা যাচ্ছে, ভূগোল যাবে, জীবনবিজ্ঞান যাবে,